লেখিকা রিমা বিশ্বাসের হারিয়ে যাওয়া পুরনো। অবাক লাগে ভাবতে, মীরাই কেন কেন হলো জীবনে এমন ছন্দপতন? শুধু নিজের জেদের জন্য কেউ এমন অমানবিক হতে পারে? শালিনী কি অদ্ভুত একটা মানুষ। মীরা দীর্ঘশ্বাস ছাড়ে। কোথাকার কোনো এক মেয়ে রাহু হয়ে বসলো মীরার জন্মছকে আর তছনছ করে দিল সব কিছু। রোহনের মতন ছেলেদেরই বা কি বলবে, বোকা না সংকীর্ণ? হাঁপ ধরে এক এক সময়, তবুও স্বস্তি নিজেকে নিয়ে। মীরা! চুমকির ডাকে চমকায় মীরা। জানলায় দাঁড়িয়েছিল সেই কখন থেকে। বেলা গড়ালো, মনেও নেই স্নানের কথা। মা হয়তো স্নানের জন্যই ডাকছে। কাঁধ বেয়ে আসা বেনির গোছার তলার গার্ডার খোলে মীরা। ঘরের আয়নায় দাঁড়িয়ে দেখে নিজেকে। কাজলের দরকার পড়ে না এমন ডাগর চোখ, ঘন পল্লবে মোড়া টানা লম্বা ভুরু, চোয়াল ধরে চিবুক সুস্পষ্ট, মেদহীন সমান গাল। সবাই বলে, মীরা নিজেও জানে যে সে সুন্দরী। একটা গুমর ছিল তার জন্য। কখনো সেভাবে না ভাবলেও মনে মনে এই আত্মবিশ্বাসটুকু ছিল যে বিয়ে যার সঙ্গেই হোক সেই মানুষটা নির্ঘাত চোখে হারাবে। তারপর যখন সম্বন্ধ আনলো হিরণ কাকা, তখন আনন্দের ঢেউ উঠেছিল হৃদ সাগরে। কারণ কাকা একটা হোমিওপ্যাথি ওষুধের দোকানের মালিক। তার দোকানে বসে একজন বয়স্ক হোমিওপ্যাথিক ডাক্তার, খুব কম পয়সার। হিরণ কাকা তার ভাইপোর সম্বন্ধ এনেছিল মীরার জন্য। ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, খুব মেধা, লাজুক আর চাপা স্বভাবের। বড় এক দিদি আছে, রোহন ছোট। ওর একটা ছবি দেখিয়েছিল হিরণ কাকা। আসার তখন শুরুর দিকে। বৃষ্টির বার্তা আকাশময়, মাটি চাতক পাখির তৃষ্ণায়। গাছপালা হাঁপিয়ে উঠেছে। হিরণ কাকা দুপুর 1টা নাগাদ হঠাৎ হাজির। টাকমাথা, বেটেখাটো দোহারা চেহারার শ্যামলা ভদ্রলোক। বাড়ির বাইরের ঘরের সোফায় বসে তখন বলছে, নির্মল ভাই, তোমার সঙ্গে আলাপ তো আর আজকের নয়, সেই জবে থেকে দোকান। তুমি হলে গিয়ে আমার সঙ্গে স্ট্রবেরি ইন্ডিয়ার পুল। ফার্স্ট ডিস্ট্রিবিউটারশিপ তোমার হাত ধরেই হয়। মীরার বাবা খুশি হলে নিজের কাজের কথায়। হ্যাঁ, তখন আমিও নতুন ঢুকেছি এই লাইনে। এখন তো অ্যাপেলো ওয়ানের সঙ্গে কাজ করছি। বলেন তো একটা বক্স মাদার টিনচার পাঠাই, দেখুন মার্কেটের রেসপন্স। 2 হাত নাড়ালো হিরণ কাকা। দোকান বেচে দেব ভাইয়া, পোষাচ্ছে না, বয়স হয়েছে, শরীর ভালো নেই। কিন্তু যার জন্য এলাম তা হলো ওই নবারুণ ডাক্তারের ভাইপোর জন্য তোমার মেজো মেয়ের কথা বলতে। ভাই, তোমার তো সংসার কম বড় নয়। বয়স্ক মা বাবা, এক আইবুড়ো দিদি, নিজের 3 মেয়ে, আবার কচি একটা ছেলে, পাত্র A ক্লাস, কম্পিউটার নিয়ে পড়ে এখন ইঞ্জিনিয়ার। বলো তো কথা বলি। নির্মল বিস্মিত চোখে তাকালেন। তা তো ভালো খবর। আজকের দিনে এমন শুভচিন্তক কেউ আছে দাদা? আমারও স্বার্থ আছে ভাইয়া। দেখো না, যদি ভালো একটা খদ্দের জোটাতে পারো, উইথ মেডিসিন দোকান বেচে দিতাম। তুমিও তো এই লাইনেই আছো। সে দেখতেই হবে, কিন্তু আমার মেয়ের কথা কি নবারুণ ডাক্তার নিজে মেনশন করেছেন? তা একরকম আমারই গরজে, বুঝলে না। একদিন চায়ের কাপ নিয়ে চেম্বারে ঢুকি, বুঝলে না। কথা এরপর তাদের ভিতর অনেক চলল, কিন্তু ততক্ষণে স্বপ্নে গা ভাসিয়েছে মীরা। হাতে একখান ছবি। ছেলে ছবির ভিতর থেকে যেন মীরাকেই দেখছে। এত প্রাণবন্ত ছবি দেখে মনে হয় কথা বলতে চাইছে ওর সঙ্গে। ইনস্টাগ্রাম সার্চ করে আরও অনেক ছবি দেখলো। কুকুর ভালোবাসে, ভালোবাসে দেশে বিদেশে ঘুরতে আর নানান খাবার খেতে। ছবি আছে মালয়েশিয়ার, কম্বোডিয়ার। ব্ল্যাক প্যাগোডার নিচে চেক শার্টের ছবির দিকে তাকিয়ে মীরা নিজেও পৌঁছে গিয়েছিল ভিয়েতনামে। স্বচ্ছ সমুদ্রের জল, নীল আকাশ। মীরা আবার কখনো একাই ছুটেছে থাইল্যান্ডের পাটায়া দ্বীপে। নীল আর নীল অতল প্রশান্ত মহাসাগর, দক্ষিণ চীন সাগরে আবদ্ধ দ্বীপ, তারপর কাঁধে ঝাঁকুনি। ওই রোহন তোর সঙ্গে মিট করতে চাইছে। মুখ টিপে হেসে জানান দিল ছোট বোন মধু। চোখ বড় করে তাকিয়ে মীরা, এর মধ্যেই? স্মার্ট ছেলে তাই। তাও তো হিরণ কাকা গেছে প্রায় 1 সপ্তাহ হলো। হ্যাঁ, এই স্বপ্ন তখন 1 সপ্তাহের সম্পত্তি। বুক তখন ঢিকপিক, একটা দম ফাটা উত্তেজনা বুক ঠেলে বেরিয়ে আসতে চায়। কিভাবে কথা বলবে, কেমন করলে নিজেকে ক্লাসি দেখতে লাগবে। আর ইংরেজি একেবারে সাবলীল নয়। কারো সামনে বলতে গেলে একেবারে অপরিচিত কারো সামনে। ভয়ঙ্কর ভাবনা সেটা। আর অপরিচিত কারো সামনে কোনো বিষয়ের অপারদর্শিতা বড্ড লজ্জার। তবুও নিজেকে যতটা গোছানো যায় গুছিয়ে গেছে মীরা। একটা ক্যাফেতে দেখা হয়েছিল প্রথম। সে নিজেও বেশ নার্ভাস ছিল। দেখতে শুনতে ফটোর মতো
অমন সুপুরুষ না হলেও বেশ চেহারা, মুখটা লম্বা, নাক সরু, ঠোঁট পর্যন্ত আর যায়নি সেদিন, তবে খুব স্মার্ট, তা ওর চেয়ার টানার কায়দায় বোঝা গিয়েছিল। রোহন হেসে বলল, আপনার বাড়ি থেকে এই ক্যাফের ডিস্টেন্স কম, তাই এখানে। মীরা চেয়ার টেনে বসে মৃদু হাসে। থ্যাঙ্কস। সে চেয়ারে বসতে গেলে চেয়ার পিছনে সরে যেতে পড়ে যাচ্ছিল। হাত বাড়িয়ে ওর হাত ধরেছিল মীরা। দুজনের চোখাচোখি হতে রোহন ওর দিকে নিষ্পলক চেয়ে থেকে বসলো চেয়ারে, হাত তখনও ধরা। রোহন বলল, থ্যাঙ্কস। খুব ভালো ছিল সেই সাক্ষাৎ। বাড়ি ফিরে পাগলের মতন ভেবে গেছে ওই একই দৃশ্য আগে পরে করে, মনে মনে কল্পনা করে গেছে একটা সুখী সংসার, নিজের হাতের রান্না খেতে দেওয়া, রোহনের অপেক্ষায় বসে থাকা, ও বাড়ি ফিরলে যত্ন করে ওর জন্য খাবার তৈরি, এই সব। মা বলল, তোর বাবার অনেকটা বোঝা কমবে রে মীরা, যা বাজার দর, তার ওপর এই এতগুলো লোক। পিসি রেগে গিয়েছিল কথাটায়, বলেছিল, ভুল করছো চুমকি, মেয়ের কত বয়স, সবে বিয়ে পাশ করলো, তোমরা ছেলে ছেলে করে এই এতগুলো মেয়ে করলে, এখন বিয়ে দিয়ে বোঝা কমাতে চাইছো? ভেবে দেখো, যেভাবে তুমি নিজের মেয়েকে বোঝা ভাবছো, সেভাবে পরের বাড়িও ভাববে। ছি দিদি, এই কি চিন্তাধারা আপনার? কারো সম্বন্ধে ভালো ভাবতে পারেন না? এই নিয়ে দুজনের ভিতর ভালো তর্কাতর্কি শুরু হয়েছিল। তারপর মীরা তখন মোহে, ওর তেতো মনে হচ্ছিল পিসির কথাগুলো। হ্যাঁ, এটা ঠিক, আজকের দিনে যেখানে সবার দুটো ছেলে মেয়ে কি একটা, সেখানে মীরার বাবা 4 সন্তানের বাপ। মীরা মেজো, বড় দিদির বিয়ে হয়েছে রাউরকেল্লায়, বয়স্ক গাট্টাগোট্টা একজন লোকের সঙ্গে। বিয়ের সময় ওর দিদির বয়স ছিল 23। সে আন্দাজে মীরার বিয়ে তো স্বর্গীয়। এই নিয়ে কথা বলার কি মানে? মীরা তখন পনির পরোটার রেসিপিতে মন দিয়েছে। মাঝে মধ্যে ফোনও আসতো রোহনের, কথা হতো অনেকক্ষণ। সবকিছু চলছিল ফুলের গন্ধে মাখো মাখো হয়ে, সুন্দর সুশৃঙ্খল বিন্যস্ত মোলায়েম মসৃণতায়। কিন্তু একটা 4 চাকার গাড়ির ভিতর নায়ক নায়িকা গান গাইতে গাইতে চলতে চলতে যদি হুট করে এসে থেমে যায় কোনো এক মোড়ে, তখন থামার কারণ খোঁজার চাইতে পাত্রপাত্রী বিস্মিত হয় পটভূমির আকস্মিক পরিবর্তনে। প্রথম পরিবর্তন চোখে পড়ল ভাত কাপড়ের সময়। যদিও পরে ভেবে দেখেছে শুভ দৃষ্টির সময়ও সেই আগের দৃষ্টি ছিল না রোহনের চোখে। সে সময় মীরা ভেবেছিল বুঝি বা লজ্জায়, কিন্তু ভাত কাপড়ের সময় অমন বিরক্তি কিসের? বিয়ের পরে প্রথম দুপুর, শ্বশুরকুলের আত্মীয়রা ঘিরে বসে আছে মীরাকে। কেউ দেখতে চায় বালা, কেউ হাড়, কেউ নোয়া। মীরা লাজুক মুখে দেখায়, কে দিয়েছে জানতে চাইলে ধীরে বলে, মামা, দিদা, এই সব। তখনই মেজাজ উগ্র রোহনের। বাইরের ঘরে সে তুমুল চেঁচাচ্ছে, আমার এত টাইম নেই, যা করাবার আছে শর্টে ছাড়ো। তারপর খুব বিরক্তিতে সে বলে গেল, আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। সবাই হাসছে, কেউ কেউ টিপ্পনি কাটলো, নিয়ে উদ্ধার করলে বাবা, সেও যে তোমার পুরো দায়িত্বটাই নেবে। মীরার যদিও অদ্ভুত লাগছিল, কেন যেন মনে হচ্ছিল সব দোষ এই ভাত কাপড়ের রীতিটার, নইলে এর আগে তো সব ঠিক ছিল। ফুলশয্যায় রাতে কোনো কথাই বলল না রোহন, পিঠ ফিরে শুয়ে পড়ল। মীরা জেগে রইল রাতভর। নাকে এলো গোলাপের গন্ধ, কানে এলো বাইরের কুকুরে চেঁচামেচি, খিদেও পাচ্ছিল, আর মন অজস্র ভাবনার দ্রবে দ্রবীভূত। এটাই স্বাভাবিক নাকি একে অস্বাভাবিক বলে ধরে নেওয়া উচিত? ভাবনাগুলো পরস্পরের সঙ্গে পেঁচিয়ে রইল। বিয়ের পর অষ্টমঙ্গলার আগে আগে কোনো এক অফিসের আর্জেন্ট কাজে বেরিয়ে গেল রোহন। আত্মীয় স্বজন বাড়িতে তখনও কেউ কেউ আছে। রোহনের মা শকুন্তলা বললেন, বড্ড বাজে চাকরি গো, মাইনে যেমন দেয় তেমন নিংড়ে নেয়। কেউ জিজ্ঞেস করলেন, তা বৌমা কি করে? শকুন্তলা ইতস্তত হয়ে বললেন, বউ আমার বাচ্চা মেয়ে, সদ্য গ্রাজুয়েট হয়েছে, চাকরি পরে করবে ঠিকই। ও মা, তোমার ইঞ্জিনিয়ার ছেলের জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার মেয়ে আনোনি? একেবারে এলেবেলে। দেখো সেই জন্য রাগ কি না। কথাটা বিঁধল ওই প্রথম। যোগ্যতা, ইকুয়ালিটি, এগুলো একটা বিষয়, অবশ্যই ভাববার মতন বিষয়, কিন্তু কি বোকা মেয়ে মীরা, এগুলো আগে ভাবেনি একটিবারও। হীনমন্যতা গুটি গুটি পায়ে ঢুকতে শুরু করলো। বাড়িতে ফোনে মাকে কেঁদে বলেও ফেললো সে কথা, তোমরা আমাকে কোনো রকম কিছু করার সুযোগ না দিয়ে একেবারে বিয়ে দিয়ে দিলে। এদিকে এ আমাকে সহ্য করতে পারছে না। ও মা, বিয়ের আগে সে কি জানতো নাকি? কি আশ্চর্য! তা আমি কি জানি? আমি এখন কি করব? আমার জীবন তো পুরো শেষ। না না, শেষ কেন হবে? তুই চিন্তা করিস না, আমি দেখা করতে যাচ্ছি। মা এলেন, রোহন তখনও ফেরেনি। শ্বশুর বাড়ির লোক বেশ যত্ন করলেন মীরার মার আর পিসির, থালা সাজিয়ে দিলেন মিষ্টি আর ফল। ওদের কথায় মা পিসি কিছুই বুঝতে পারলো না। মা হেসে বলল, তুই ছেলে মানুষ, কিচ্ছু বুঝিস না, খুব ভালো বিয়ে হয়েছে তোর। শকুন্তলাদি বলছিল ছেলে ওদের সোনার টুকরো ছেলে। যাওয়ার আগে চুমকি একটা লাল সুতো দিয়ে গেলেন মীরার হাতে, তবু এই তারামার সুতোটা ওর হাতে বেঁধে দিস, যদি তোদের মাঝে
কাছে কোনো দোষ থাকে কেটে যাবে। দিন দুই পর রোহন ফিরে এলো, ওই একই হাড়ি মুখ। ওকে দেখলে অস্বস্তি বাড়ে মীরার। নিজেকে দোষী মনে হয়, আবার কখনো মনে হয় নিঃস্ব। ভাগ্যের পরিহাসে ঠকে যাওয়া এক চরিত্র। তবু একটা পদক্ষেপ তো নিতে হবে। একটা সম্পর্ক যখন দুজনকে বেঁধে দিয়েছে, তাকে সহজ করার ভার নিতে তো হবে কাউকে না কাউকে। ভাবলো নয় তার মার এই সুতোটা দিয়েই তা শুরু করা হোক একটা সম্পর্কের সূত্রপাত। রোহন স্নান সেরে সবে বাথরুম থেকে বেরিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। ওর পিছনে এসে দাঁড়ালো মীরা। তারপর হাতের সুতোর বাহুতে সবে ছুঁয়েছে, তৎক্ষণাৎ রোহন এক ঝটকায় সরিয়ে নিল হাত। কি এটা? সন্দিগ্ধ চোখে জিজ্ঞেস করলো। মীরার বুক কাঁপছে, এতটা আশা করেনিও। চোখ ঝাপসা হয়ে গেছে, ঠোঁট কাঁপছে। অতি সোহাগে নিজের বরের হাতে মঙ্গলসূত্র বাঁধতে গিয়েছিল। সে যে এতটা ভয়ঙ্কর হবে কি করে জানবে? রোহন চেঁচিয়ে বলল, এসব কুসংস্কার আমার সঙ্গে একদম না। আর কথায় কথায় ভাবে কারা কাঁদে জানো? নিশ্চয়ই বলে দিতে হবে না কারা। তারপর যত সব ফালতু বলতে বলতে বিড়বিড় করতে করতে চলে গেল রোহন। বিছানায় ধপ করে বসে তখন থরথর করে কাঁপছে মীরা। ওর অপরাধ কোথায়? আর এখন যাবেই বা কোথায়? চোখ বন্ধ করলে মনে পড়ে মা বাপের পরিতৃপ্ত মুখ। সারা পাড়া গোটা আত্মীয় স্বজনের কাছে তারা গর্ব করে বেড়াচ্ছে মেয়ের ভাগ্য নিয়ে, জামাইয়ের যোগ্যতা নিয়ে। এখন কোন মুখে বাড়ি ফিরবে মীরা? সন্ধে বারান্দায় দাঁড়িয়ে কাঁদছিল একলা চাঁদের সঙ্গে। ভাবেনি, সত্যি ভাবেনি জীবন এভাবে নষ্ট হয়ে যাবে। হঠাৎই গলা খাকারির শব্দে মীরা চমকে ফেরে। শাশুড়ি দাঁড়িয়ে। মীরা তাড়াতাড়ি চোখের জল মোছে। শকুন্তলা কাছে এসে জিজ্ঞেস করলেন, তুই কাঁদছিলি? মীরা কিছু বলে না। রোহন কিছু করেছে? উনি দ্বিতীয় প্রশ্ন করেন। মীরা কোনো উত্তর দিতে পারে না। কিন্তু ছেলের একটা ক্লাস বোধ হয় নেন শকুন্তলা। তাই রাতের দিকে নিজেই সাজান মীরাকে। দুজনকে একসঙ্গে জোর করে পাঠান বাইরে। ওরা প্রথম তো বাইরে একটা ক্যাফেতেই দেখা করেছিল। কই সেদিন ছিল না তো এমন অস্বস্তি। আর এখন পাশাপাশি হেঁটে চলেছে দুটো শরীর, মাঝে বিদ্বেষ, অস্বস্তি, বিতৃষ্ণা। একটা আইসক্রিমের দোকানে এসে দুটো চকলেট কোন কিনলো রোহন। দুজনে দু হাতে দুটো কোন নিয়ে হাঁটছে। কিছুটা যেতে মুখোপাধ্যায় স্যারের সঙ্গে মুখোমুখি। মীরার কলেজের বাংলার প্রফেসর। মীরা এগিয়ে গিয়ে প্রণাম করলো। মুখোপাধ্যায় স্যারকে দেখিয়ে মীরা বলল, আমার স্যার ইনি। রোহন জোর হাতে নমস্কার সারলো। স্যার হাত তুলে বললেন, ভালো থেকো। ভালো, খুব ভালো মেয়ে পেয়েছো ভাই। পড়াশোনাটা আরও চালালে ভালো করতো। যাক গিয়ে, আমি এখন কম্পিটিটিভ এক্সামের জন্য বাংলার ওপর বই লিখছি। একজন অ্যাসিস্ট করার কেউ থাকলে ভালো হতো। মীরা জিস্ট করে লিখতে পারে ভালো। একদিন বাড়ি আসিস তো, তোকে এবার কাজে লাগাবো। আর একটা কথা বলে রাখি ভাই, এ মেয়ে ভীষণ ইমোশনাল। কখন খেপে বসে কেউ জানে না। আর একবার খেপে গেলে মুখ ফিরিয়ে আর দেখবে না। চলি। হা হা হেসে স্যার হাঁটা দিলেন। ভিজে চোখে সেদিকে চেয়ে রইল মীরা। মনে মনে তখন ভাবছে, বাব্বা, স্যাররা বুঝি এত মন দিয়ে নজর দেন তাদের ছাত্রছাত্রীদের দিকে? হু হু করছিল বুকের ভিতরটা। মন তখন আপনার লোকের জন্য ব্যাকুল। একটা আপন ভাবের ছোঁয়া পেলেই বুক তাপে মোম গলার মতন গলতে শুরু করে। মনে পড়ছিল ব্ল্যাকবোর্ড, ক্লাসরুম, স্লো মোশনে সিলিং ফ্যান ঘোরা, স্যারের মুখে বৈষ্ণব পদাবলী লেকচার, ক্লাস ঘরের বাইরে একটানা ডাকতে থাকা কোনো এক অচেনা উদাসী পাখি, আচমকা বেল পড়া, ক্যান্টিনে চাউমিনের গন্ধ। কী সব দিন ছিল। আর মীরা কোনো স্বপ্নের মোহে কোথায় এসে হারালো। দুপুরে বসে নিজের ঘরে কোলে রাখা অনার্সের বাংলা বই। স্যারের কথাটায় যেন একটা ক্ষীণ আলোর উৎস দেখা যাচ্ছে। বিয়ের পর কিছু ডিগ্রি কোর্সের বই এনেছিল সঙ্গে। দরজায় ঠুক শব্দ হতে ফিরে তাকালো সেদিকে। দরজায় দাঁড়িয়ে শালিনী, রোহনের দিদি। একে বিয়ের আগে থেকেই চেনে মীরা। শালিনী আর মীরা একই স্কুলে পড়তো। ওর থেকে বছর 5 সিনিয়র। রোহন আর শালিনী পিঠোপিঠি। একবার ট্যাপে জল খাওয়ার সময় নলের মুখ চেপে হাতের আড়ে ছেড়েছিল শালিনীর দিকে। ওর পুরো ইউনিফর্ম ভিজে গিয়েছিল। ছুটে ধরতে গিয়ে মীরা কলার খোসা ছুঁড়ে দিয়েছিল ওর পায়ের কাছে। আছাড় খেয়ে পড়েছিল শালিনী। রক্ত চোখে বলেছিল, হিসেব বরাবর করবো একদিন, আমি কিছু ভুলি না। বিয়ের সময় যখন শালিনী গাঁটছড়া বাঁধছিল তখন খুব মনে পড়ছিল সেসব কথা। মুখ চেপে হেসেও গেছে ক্রমাগত। মীরা হাসলো একগাল। আরে ভিতরে এসো। কি জানি, ভাবলাম প্রাইভেসিতে ব্যাঘাত ঘটায় কি না। শালিনী ওর ফ্যাসফেসে গলায় বলল, স্কুলের সময় থেকেই শালিনীর গলা শুনলে মনে হবে বুঝি 10টা আইসক্রিম খেয়ে গলা ধরে বসে আছে। ওরা ছোটবেলায় বলতো গলায় ব্যাং ঢোকা দিদি। শালিনী তেড়ে আসতো ওদের মারতে। কখন এলে? মীরা জিজ্ঞেস করে। এই ঢুকছি। তোর জামাইবাবু দুদিনের জন্য গেল চেন্নাই, তাই রিভুকে নিয়ে এলাম। বিকেলেই কেটে পড়বো। কেন, থাকো না। ওরে বাবা, রিভুর সুইমিং ক্লাস মিস হয়ে যাবে। তা তুই বল, কেমন চলছে লাইফ? ছোট শ্বাস ফেললো মীরা। স্কুলের কথা, কলেজের কথা খুব মনে পড়ে। কলেজ বলতে মনে পড়লো শালিনী আটোসাটো হয়ে বসে। তারপর ওর ফ্যাসফেসে গলায় বলে, রঘু, ওর কলেজ জিএফের কথা তোকে বলেছে? একজোড়া হতবাক চোখে দুপাশে মাথা নাড়ায় মীরা। হে হে হাসতে থাকে শালিনী। এ বাবা, বলেনি? ও তো প্রায় পালাতে যাচ্ছিল মেয়েটার সঙ্গে। কি দেখতে যে, তোকে কি বলবো, যাকে বলে বিভৎস রকম সুন্দর, কিন্তু ইন্টারকাস্ট ম্যারেজ।
কারো বাড়ি থেকে মানতো না, তাই তো সাত তাড়াতাড়ি বাবা যাকে পেরেছে ধরে শালিনী হি হি হাসিতে গড়াচ্ছে। এতদিনে মীরাও গম্ভীর হতে শিখে গেছে। ওই স্থির চোখে চেয়ে রইল বছর পাঁচের বড় মেয়েটার দিকে, যাকে ফেলেছিল কলার খোসা ছুঁড়ে। কিছুটা সেও বুঝেছে। দুকাত ঝাঁকিয়ে শালিনী বিছানা থেকে উঠে বেরিয়ে গেল ঘর থেকে। বাইরে ওর গলা শোনা যাচ্ছে, মা কোথায়? মেয়ে এলো, কোনো হুঁশ নেই? এ কি? মীরার মাথা দপদপ করছে। কেন করলো এরা ওর সঙ্গে এমন? রোহন প্রেম করতো তাই এখন অসহ্য লাগছে মীরাকে, কিন্তু এতে মীরার দোষ কোথায়? টপ টপ জল পড়ছে বইয়ের পাতায়, ভিজছে বইয়ের পাতার নিরুপমা। মীরা আধারে, জানে না কি করবে এরপর। যদিও অনেক রাত করে জ্বর নিয়ে বাড়ি ফিরল রোহন, রাতটা প্রায় বেহুশ রইল। সকালে বাড়িতে ডাক্তার কল করতে হলো। রক্ত পরীক্ষা করতে দিয়ে গেলেন ডাক্তার, রিপোর্ট বলল ডেঙ্গু। এবার রোহনের সেবার পুরো দায়িত্বটা এসে পড়লো মীরার ওপর। রাত জেগে দিনভর খেটে সেবা করলো মীরা। চিকেন স্টু খাওয়ানো, গা মোছানো, মাথায় জলপট্টি করা, বারবার মনে করে নুন চিনির জল খাওয়ানো, চললো নিরন্তর সেবা। 2 সপ্তাহে রোহন একেবারে সেরে উঠেছে। শরবতী লেবু আর কিউই কেটে দিয়েছেন শকুন্তলা। রোহন খাচ্ছিল, মীরা হাতের ব্যাগ নামালো মেঝে। শকুন্তলা কিছুটা অবাক হলেন, একই রে ব্যাগ কেন? টাইপিস্টের একটা চাকরি পেয়েছি, সঙ্গে আমার কলেজের স্যার ওনাকে অ্যাসিস্ট করার জন্য পার্ট টাইম জব অফার দিচ্ছেন। খুব কমই পাবো হাতে, কিন্তু খুলে বাঁচতে পারবো। জীবনের অনেকটা আমার খুবলানো হয়ে গেল, কিন্তু নিয়তি ভেবে মেনে নিলে হয়তো আফসোস কম হবে। কি বলছিস তুই? শকুন্তলা হতবাক প্রায়। কাচের প্লেটটা রোহনের হাত থেকে পড়ে ভাঙলো শব্দ করে। রোহনের হাত কাঁপছে। কি হয়েছে, কি হয়েছে বল তোদের ভিতর? শকুন্তলা পাগলের মতন প্রশ্ন করতে থাকেন। একটা দীর্ঘশ্বাস ফেলে মীরা বলে, ওকে জিজ্ঞেস করবে, কারণ আমি বিশেষ কিছু জানি না। শুধু এইটুকুই জানি, নিজের পূর্ব প্রেমিকাকে সাপোর্ট করতে যে পারে না, যে একটা নিরীহ মেয়ের জীবন নষ্ট করে, সে একটা ইতর, নপুংসক, একটা নীচ কাপুরুষ। শাট আপ! রোহন চেঁচিয়ে ওঠে। বিছানা চাপড়ে উঠে দাঁড়ায় ওর লম্বা শরীরে। তুমি কি নিজে স্কুলে পড়াকালীন কুশল নামে ছেলের সঙ্গে তোমার অ্যাফেয়ার হয়নি? ক্লাস 9-এ পড়াকালীন ক্লাসে তোমার পেটে অসহ্য ব্যথা ওঠেনি? স্কুল থেকে তোমায় হসপিটালে নিয়ে গেলে বলেনি তুমি? ছি! আর আমার নামে নোংরা অ্যালিগেশনস দিচ্ছ? পা বাড়াতে ভাঙা কাছে পা কেটে গেল রোহনের। রক্তে ভাসছে সাদা মার্বেলের মেঝে। রোহনের শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে। আমি এসব কিছু জানতাম না। একটা সরল নিষ্পাপ মেয়েকে নিজের লাইফে চেয়েছিলাম, ব্যাস এইটুকু আমার ডিমান্ড ছিল। ওকে দেখে তাই মনে হয়েছিল, কিন্তু বিয়ের আগের দিন দিদি জাস্ট ফিরল আবুধাবি থেকে অভিজিৎদার সঙ্গে। বলল ফোনে, এসব বলতে পারছিলাম না, বাট এই মেয়ের ছবি দেখেই চিনেছি। ও আমাদের স্কুলে ছিল, ক্লাস 9-এ একবার প্রেগনেন্ট হয়েছে। সপাটে রোহনের গালে চড় কষায় মীরা। খবরদার আমার চরিত্র নিয়ে একটা বাজে কথা বলবে না। আমার বাপ গরিব হতে পারে, কিন্তু তোমাদের মতো নোংরা বড়লোকের চাইতে আমার সৎ দারিদ্র বেঁচে থাকুক। মেঝের ব্যাগটা তুলে মীরা বেরিয়ে আসছিল। রোহন এগিয়ে এসে ওর পথ আটকালো। তবে প্রমাণ করতে পারবে যা বলেছি সব ভুল? আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন তোমার দিদি কোথায়? একবার কর গুণে অঙ্কটা কষে নেবেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাহেব, কেমন? আর আমার সত্যতা প্রমাণ করার জন্য আমি একটাও দলিল পেশ করব না। আমি এখন বুঝতে পারছি আমি অনেক লাকি যে তোমার মতন একজন কাপুরুষের সঙ্গে সম্পর্ক গড়ার আগে সব ভেঙে গেল। তুমি বলছো এগুলো সব রাবিশ? 101 বার। আমার না কোনো দিন পেটে ব্যথা হয়েছে, না কোনো প্রেম ছিল, তবে তুমি জীবনে আসার পর আমার মাথা ব্যথা অবশ্যই শুরু হয়েছে। আর কপাল যে পুড়েছে তার বোঝার অপেক্ষা রাখে না। কাঁধে ব্যাগ তুলে মীরা হনহনিয়ে হাঁটা দিলে পিছন থেকে শকুন্তলা ডাকতে থাকেন। গেট পর্যন্ত ছুটে আসেন ভদ্রমহিলা। যাসনি মীরা, শালিনী একটা বজ্জাত মেয়ে। নিজের মেয়ে তো কি, যে ভাইয়ের ঘর ভাঙে তাকে কি বলবো? ওর ইচ্ছে ছিল ননদের এক আত্মীয়ের সঙ্গে রোহনের বিয়ে হোক। ওর বাবার আপত্তি ছিল আত্মীয়ের ভিতর সম্বন্ধ করা। সেই হিংসা আর রাগে ও এমন বিষ ঢেলেছে নিশ্চয়ই। কিন্তু তুই যাস না মা, বিয়ে ভাঙতে নেই মা, এতে কলঙ্ক রটে। আজকের দিনেও মেয়ে ডিভোর্স নিলে লোকে ডিভোর্সি হিসেবে একটা আলাদা কোটায় ফেলে। একটু মানিয়ে গুছিয়ে দেখ না যদি। মীরা আর দাঁড়ায়নি, কেন যেন আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। একটা খুব শক্তিশালী বল যেন টেনে নিয়ে যেতে চাইছিল ওখান থেকে। এখন বাড়ি এসেছে প্রায় 1.5 মাস। সব শুনে বাড়ির লোকের মাথায় প্রথমে বাজ পড়ল। বাড়িময় হাহাকার, যেন কি অনিষ্ট হয়ে গেছে। লোক সমাজ আত্মীয় পরিজন কি বলবে? ঠাট্টা করবে? খুশি হবে? বাবা তো প্রায় শয্যা নেয়, মা উপবাসে। পিসি বোঝালো তখন, বলল লোক সমাজ কি, কারা এরা? এদের কাছে সুখী সেজে কি লাভ রে তোদের? যাহা সত্য তাকে গ্রহণ করো, দেখবে জীবন অনেক সহজ হবে। এদেরও আর উপায় বা কি ছিল? মীরা ফিরে যেতে নারাজ। নিজের মান সম্মান খুইয়ে দুটো অন্যর জন্য কারো সঙ্গে আপোষ করার কোনো অর্থ নেই। মীরা ঠিক করেছে আপাতত যা রোজগার করছে সে টাকা দিয়ে বিএড করবে, তারপর প্রাইভেট স্কুলে চেষ্টা করবে চাকরির। মুখোপাধ্যায় স্যার বলেছেন, তোর হবে, তুই লেগে থাক, কিছু একটা ঠিক করতে পারবি। তারপর আমরা স্যারেরা তো আছি। বেশ বল পেয়েছে মীরা।
এই মীরা। মায়ের দ্বিতীয় ডাকে মীরা চুলের গোছা পিঠে ফেলে ঘুরে তাকালো। অনেক বেলা হয়েছে, স্নানে না গেলে আজ আর স্যারের প্রুফ চেক করতে যেতে হবে না। চুমকির সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছেন। উফ, সে কখন থেকে ডাকছি তোকে। এদিকে রোহন যে কখন থেকে এসে বসে আছে বাইরের ঘরে, ওকে ভিতরে পাঠাচ্ছি। দুই হতবাক চোখে মীরা তাকায়। কেন? আর জেদ করিস না মা, নিজে এসেছে তোকে নিতে। একটা সম্পর্কে কার না ভুল বোঝাবুঝি হয়, কিন্তু তা বলে কি সব শেষ? এই যে রোহন। চুমকির পিছনে দাঁড়িয়ে রোহন। চুমকি হেসে বললেন, তোমরা কথা বলো, আমি এদিকে তরকারি বসিয়ে এসেছি। এই পোড়া লাগলো বলে। রোহনকে দেখে সরে এলো মীরা। আলগোছে বিছানার চাদর ঠিক করতে লাগলো। ওর নাম ধরে ডাকলো রোহন। মীরা উত্তর দিল না, মন দিয়েছে বিছানা ঝাড়ায়। একটা নতুন বিগিনিং কি করা যায় না মীরা? মীরার বড় ক্লান্ত লাগছিল। ধপ করে বসে পড়লো বিছানাতে। এখন ভাবছে কেন যে স্নানটা সারলো না, বড় অস্বস্তি হচ্ছে। ওর হাত ধরেছে রোহন। আমি আবার শুরু করতে চাই প্লিজ। একজোড়া ক্লান্ত চোখে মীরা তাকায়। অনেক বুকের জোর নিয়ে আমি নতুন করে শুরু করেছি, আবার করে পিছনে ফিরি কি করে, যেখানে তোমার প্রতি আমার কোনো শ্রদ্ধা অবশিষ্ট নেই। আমি মানছি দিদির কথায় আমার কান দেওয়া উচিত হয়নি। বিং অ্যান এডুকেটেড পারসন, আমার উচিত ছিল তোমার সঙ্গে বসে সবকিছু ক্লারিফাই করা, কিন্তু আমি তা করিনি। বাট ট্রাস্ট মি মীরা, আমরা একদিন সবার কাছে এক্সাম্পল হয়ে উঠব। মীরা হাসে। ইতিমধ্যেই তা হয়ে গেছি, দোষ না করে দোষী। আর যে ইচ্ছে করে না রোহন। মীরা, রোহন প্লিজ, আমি কি করে নতুন মীরাকে ফেলে দিয়ে পুরনো মীরাকে টেনে আনি? এত কি সহজ জীবন? মন, মানসিকতা, অনুভূতি। অনেক ম্যাচিওর কথা বলছো। তুমি আমায় জেনেছই বা কতটুকু, কিন্তু আমি তোমায় বোধহয় পুরোটা জেনে গেছি। হালকা শ্বাস ফেললো রোহন। কি চিনেছ? একটা কান পাতলা ছেলে যার নিজের বুদ্ধি কম। মীরা চুপ করে থাকে। রোহন বলে, আমি কিন্তু তোমার ফেরার অপেক্ষা করব। ফিরলেও সে সরল নিষ্পাপ বোকা মীরা যে আর ফিরবে না। ফিরবে একজন জটিল, সন্দেহপ্রবণ, মুখরা মীরা। কি দরকার তার চাইতে যে নদী ভাগ হয়ে গেছে তাদের নিজের নিজের ছন্দে নয় বইতে দিলে? কি দরকার কৃত্রিমভাবে তাদের মেলাবার? রোহন উঠে দাঁড়ালো। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল দু পকেটে হাত রেখে, তারপর আর না দাঁড়িয়ে বেরিয়ে গেল ঘর থেকে। মীরা জানলায় ফিরল, দেখলো রোহনের হেঁটে যাওয়া। বাড়ির বাইরের কদম গাছটার নিচে দাঁড় করানো ছিল ওর ব্লু মারুতি ওয়েগনার। একবার জানলার দিকে ফিরে তাকালো রোহন। অনেক দূর থেকে দাঁড়িয়ে থাকা অবয়বের মধ্যে মনে পড়ছিল সে প্রথম দিনের ক্যাফে বসা, চার জোড়া চোখের চোখাচোখি, দুটো অচেনা মানুষের নিষ্পাপ চাওয়া, কাছে আসার ব্যাকুলতা। তারপর হঠাৎ করে একটা দৃঢ় সম্পর্ক গড়ার আগে কেমন ভঙ্গুর হয়ে যাওয়া। সেই দিনে রোহন আর মীরা যদি আবার ফিরে পায় একে অপরকে, কোনো এক সময়ের স্তরে, কোনো এক জগতে, তবে হয়তো শুরু হবে এক নতুন কাহিনী। এক ফোঁটা বিষ এক পাত্র দুধকে বিষাক্ত করে, তাই হলো ওদের ভিতর। গাড়ি স্টার্ট দিয়েছে রোহন। শব্দ করে গাড়ি বেরিয়ে গেল চোখের সামনে দিয়ে। মীরার কোনো আফসোস হলো না অনুতাপ। শুধু বড় মায়া হলো ওই প্রথম দিনের ছেলেটা আর মেয়েটার জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।